এরা হলো এসএফআই, ডিওয়াইএসএ, এআইডিএসও, এআইএসএ, এআইএসএফ, এআইএসবি, পিএসইউ আর ইত্যাদি ইত্যাদি। এই মিছিল শান্তিপূর্ণভাবে এগোচ্ছিল। মিছিলে পুলিশের যা হিসাব ক্রাউড ছিল 9000, তার মধ্যে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকা থেকে ভোটে হারারা পিছন থেকে খিদিরপুর, মেটিয়াবুরুজ, রাজাবাজার, পার্ক সার্কাস, আকরা ফটক, বেলগাছিয়া, রাজারহাট, নিউ টাউন, বাগুইহাটি এবং ইত্যাদি ইত্যাদি সাপ্লাই করেছেন। পুলিশ পুরোটাই সংযত ছিল, টিভি মিডিয়া সবাই দেখেছে। পরবর্তীকালে যখন ডোরিনা ক্রসিং এ আসে, প্রথমে জুতো এবং বোতল দিয়ে শুরু করে, তারপরে টার্গেট করে সাংবাদিকদের, কারণ অনেক চেষ্টা করার পরেও পুলিশ ওদের পাতা ফাঁদে পা দেয়নি। আমাদের নির্দেশও তাই ছিল। ওরা চেয়েছিল পুলিশ লাঠি চালাক, গ্যাস ফাটাক, বলপ্রয়োগ করুক এবং তারপরে নাটকটা একটু জোরদার চলুক। সে সুযোগ পুলিশ দেয়নি। আমি কলকাতা পুলিশকে এবং যারা ডিউটি দিচ্ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই। অল্প বিস্তর আহত হয়ে মেডিকেল নেননি, চলে গেছেন এমন সাংবাদিক অনেক বন্ধু থাকতে পারেন। 6 জন সাংবাদিক বন্ধু যারা গুরুতর জখম হয়েছেন, রক্তপাত হয়েছে, তারা সরকারি হসপিটালে চিকিৎসা নিয়েছেন। দীপঙ্কর দাশগুপ্ত, মাখন পাত্র, সুমন মহাপাত্র, রিক পুরকায়স্থ, শিলাদিত্য কর, কৃষ্ণেন্দু মজুমদার। ইতিমধ্যে সাংবাদিক বন্ধুদের কাছ থেকে আমরা লিখিত অভিযোগ পেয়েছি। মোট 6টি মামলা রুজু করা হয়েছে এবং এই মামলাগুলিতে এই বিধানসভা থেকে পাস হওয়া গুন্ডা দমন আইন যুক্ত করা হয়েছে। 1 নম্বর রেফারেন্স কেস, হেয়ার স্ট্রিট থানা, মামলা নম্বর 151, অভিযোগকারী রাহি হালদার। রেফারেন্স 2, হেয়ার স্ট্রিট থানা, মামলা নম্বর 152। এইভাবে মোট সুনির্দিষ্টভাবে 6টি মামলা দেওয়া হয়েছে। মোট 6 না 7টি মামলা, এন্টালি থানাতেও একটি মামলা হয়েছে। এই মামলাগুলোতে গুন্ডা দমন আইনকে যুক্ত করা হয়েছে এবং প্রায় 70 জনকে চিহ্নিত করা হয়েছে, যাদের একজনও ছাত্র নয়, যারা একজনও সেলফ ডিক্লেয়ার ককরোচ পার্টির মেম্বার নয়, যারা একজনও নিট সংক্রান্ত আন্দোলনকারীদের অংশ নয়। 4 জন কুখ্যাত লোকের নাম আমি এখানে বলছি, যাদেরকে আমরা ছাড়বো না। আরো বাকিগুলোর নাম তো আমি এখানে বলে সময় নষ্ট করব না। আফরোজ অফ রাজাবাগান, নাহিদ অফ খিদিরপুর, তানভীর এন্ড নিজাম অফ ইকবালপুর, রাহুল জামাল অফ ওয়াটগঞ্জ। এই 5টা গুন্ডার নাম আমি এখানে ঘোষণা করলাম।
গুন্ডা দমন আইনে এমন ব্যবস্থা নেব যাতে একদিন নয়, এই গুন্ডাদের 3 পুরুষ মনে রাখে। खत्म, लाइफ खत्म। আফরোজ রাজাবাগান, নাহিদ খিদিরপুর, তানবীর এবং নিজাম ইকবালপুর, আর কি রাহুল জামাল নামটা শুনলাম ওয়াটগঞ্জ। লাইফ শেষ, খতম। এই প্রথম শুনলাম গুন্ডা দমন যে আইন, যেটা নতুন করে তৈরি করা হয়েছে বিধানসভার মাধ্যমে, সেটা প্রয়োগ করা হচ্ছে। তার অর্থ অন্তত 1 বছর ভিতরে, অন্তত 1 বছর ভিতরে বেরোবার কোনো রাস্তা পাওয়া যাবে না, এমনই কঠোর আইন ওটা। আর সেই সঙ্গে যেসব গণ্ডগোল করা হয়েছে, ক্ষয়ক্ষতি করা হয়েছে, সব হিসাব হবে। সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে, আর অন্যান্য আছে। কঠোর আইন। এই গুন্ডা দমন করার জন্যেই কিন্তু এই আইনটা বলেছেন মুখ্যমন্ত্রী, যে এর জন্যেই কিন্তু এই আইনটা আনা হয়েছিল, এই গুন্ডামি এইসব বন্ধ করার জন্যে। 70 জনকে চিহ্নিত করা হয়েছে ইতিমধ্যেই। এখন তো মিডিয়ার, সোশ্যাল মিডিয়ার দাপট আছে না, মানে ক্যামেরাতে আসছে, এবং সেখানে এইসব গুন্ডাদের অলরেডি মানে গুন্ডা হিসেবে মানে বোঝাই গেছে। তো বাকি সব নাম উনি আজকে বলেননি, যেটা বললেন যে বাকি নাম এখনই মানে বলে সময় নষ্ট করবো না, জাস্ট একটা নাম বললেন। এবং নামগুলো দেখুন না, শুধু কোন এলাকার দেখুন না, শুধু তারা না নিট ক্যান্ডিডেট, না ওই স্বঘোষিত ককরোচ পার্টির, চাই না কে কোথায় বলছেন আমরা মেম্বার, সেটা অন্য বিষয়। মানে এই জাস্ট গুন্ডামি হয়েছে। না স্টুডেন্ট, না নিট স্টুডেন্ট, না নিট মুভমেন্টের কোনো তারা এই সুযোগে গুন্ডামি করতে নেমে পড়েছিল, গুন্ডামি করার চেষ্টা হয়েছে। বিভিন্ন ভিডিও দর্শক এসছে এবং কত কিছু স্লোগান উঠেছে, গতকালকে দেখিয়েছি। আজাদি আজাদি স্লোগানটা পর্যন্ত উঠেছে। তো এইসব হয়েছে। এবং যেটা মুখ্যমন্ত্রী বললেন, সাংবাদিকদেরকে মারধর করা হয়েছে, সাংবাদিকদেরকে বেধড়ক সব মারধর করা হয়েছে। মানে এমন মারধর যে তাদেরকে হাসপাতালে ভর্তি পর্যন্ত মানে হতে হয়েছে, যেখানে মুখ্যমন্ত্রী দেখতে পর্যন্ত গিয়েছিলেন এসএসকেএমে। অনেকেই মানে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন, অনেককে আবার ওখানে ভর্তি পর্যন্ত হতে হয়েছিল। সাংঘাতিক অবস্থা হয়েছে গতকালকে, সাংঘাতিক। তো এরা কারা? এরা নিট আন্দোলনকারী, এরা স্টুডেন্ট। মানে চেহারা দেখলে কি সেটা বোঝা যায়? তো চেহারা তো আমরাই দূর থেকে দেখে বলছিলাম যে এটা স্টুডেন্টের ব্যাপার হতে পারে না। তো এখন পুলিশ প্রশাসন, তাদের আরও অনেক টেকনিক্যাল ব্যাপার আছে এবং সামনে থেকে দেখার ব্যাপার আছে। তো সেখান থেকে আইডেন্টিফাই করেছে পুলিশ, আইডেন্টিফাই করে অলরেডি সত্য কালকের ঘটনা, কালকের মধ্যে যতটা সময় পাওয়া গেছে চিহ্নিত করার, সেখানে সত্য বলা হচ্ছে। এখন সংখ্যাটা কোথায় গিয়ে ঠেকবে দেখুন। অলরেডি 7টা এফআইআর হয়েছে। সাংবাদিকরা যখন হয়েছেন তাদের তরফ থেকে অভিযোগ আসবে। তো অলরেডি 70 জনকে চিহ্নিত করা হয়েছে। ফলে সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াবে? আমি বলেছিলাম যে পাল্লায় পড়বেন না। অনেকবার আমি এইসব লোকেদেরকে না, আমি বিশেষ করে মুসলিম সেকশনের লোকেদেরকে আমি বারবার সতর্ক করেছি, পাল্লায় পড়বেন না, সামলাতে পারবেন না, পাল্লায় পড়বেন না। কেউ ডাকলেন, তাদের ক্ষমতায় আসাটা, স্বপ্নটা পূরণ হয়নি, সেই জন্য তারা মুভমেন্টে ডাকছেন, চলে যাচ্ছেন, এসব করবেন না। ফেসে গেলে কিন্তু জীবন, নিজের পরিবারের সব শেষ হয়ে যাবে। কতগুলো উদাহরণ দিয়ে বারবার বলার চেষ্টা করেছিলাম, পাক সার্কাস, ফলতা, সম্প্রতি বারুইপুর। কিন্তু দেখলাম যে এই অংশের লোকেদের এখনও সেই শিক্ষাটা হয়নি। সেই পাল্লায় পড়ে ভাবছে একটু মস্তি করি, মজা করি, বা ভাঙচুর করি, লুটপাট করি। তো হলো তো, বর্তমান মুখ্যমন্ত্রী তোষণের মুখ্যমন্ত্রী না, এটা যেন কোথাও এখনও বুঝে উঠতে পারছে না এই অংশটা। আমি বলছি তো, গতকাল যেটা হয়েছে, যে ঘটনা হয়েছে, সেখানে ম্যাক্সিমাম মুসলিম কমিউনিটির, তাদেরকে ফুসলিয়ে উস্কানি দিয়ে রাস্তায় নামানো হয়েছে। তো কেউ পলিটিক্যাল স্বার্থে তারা করতে পারে, আপনারা নামতে যাবেন কেন? এই যে সমস্যায় পড়ছেন, এই যে বলা হচ্ছে গুন্ডা দমন আইন, খুব কঠোর আইন, বাঁচাতে পারবেন তো? যাদের কথা শুনে এসেছিলেন, যাদের কথা শুনে রাস্তাতে নেমেছিলেন, বাঁচাতে পারবেন তো তারা? আর তাদের পাত্তাও পাওয়া যাবে না, তারাও কেটে পড়বেন, তারা বলবেন না এরা আমরা ছিলাম না, সবাই ভয়ে ছুটবেন। আর তারা সবাই নামেনও নি, ওই দূর থেকে উস্কানি দিয়েছেন ভিতর থেকে।
এই নামতে গিয়ে কি হলো? নামতে গিয়ে কি হলো? নিট প্রশ্নপত্র ফাঁস হয়েছে, অবশ্যই স্টুডেন্টদের তরফ থেকে বলার জায়গা থাকবে এবং এই ধরনের ঘটনা বারবার যাতে না ঘটে সেটা নিয়ে কর্তৃপক্ষেরও সজাগ থাকা উচিত, এটা ফ্যাক্ট। মুভমেন্ট করতে পারেন, গণতান্ত্রিক সিস্টেম আছে, করা যায়। মুখ্যমন্ত্রী বলেন, আমিও পুলিশ ফোর্সকে বলিনি যে কোনো ফোর্স ইউজ করতে, বল প্রয়োগ করতে, সংযত থাকতে বলেছিলাম, কিন্তু যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন কি করার আছে? তাও তো পুলিশ সে অর্থে ফোর্স ইউজ করেনি গতকাল। হয়তো এটাও চেয়েছিল ফাঁদ পেতে যে চালাক পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ুক, গুলি ছুড়ুক, সেটা নিয়ে আরও হই হই হবে। পুলিশ সেই ফাঁদে পা দেয়নি। ফাঁদে পা দেয়নি বলে আরও নিজেরাই আরও উচ্ছৃঙ্খল হওয়ার চেষ্টা করেছে, তো মিডিয়াকে আক্রমণ করতে শুরু করে দেওয়া হয়েছিল। মিডিয়া এত জখম, মানে সাম্প্রতিককালে আমরা এখানে শুনিনি যে মিডিয়ার এত লোক একসঙ্গে জখম হবেন, তাদেরকে ওইভাবে পেটানো হবে, যেটা মানে কালকে দেখা গেল। এত মিডিয়া আক্রমণের ব্যাপারটা এর আগে হয়নি। কবে লাস্ট হয়েছে বলা মুশকিল, যেটা হয়েছে। তো মানে আক্রমণ আগেও হয়েছে, কিন্তু এইভাবে একসঙ্গে আমরা হাসপাতাল ভর্তি হয়ে যাওয়ার মতো কেস। ফলে এটা 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 প্রতিবাদ হচ্ছে না। প্রতিবাদ করার জায়গা থাকতে পারে, প্রশ্নপত্র নিয়ে ছাত্রদের মনে ক্ষোভ থাকতে পারে, ছাত্রদের মনে ক্ষোভ থাকতে পারে, ছাত্ররা আওয়াজ তুলতেই পারেন, কিন্তু ছাত্ররা তা বলে কি এরকম করবেন? আসলে না। ছাত্রদের মুভমেন্টকে হাতিয়ার করে কোনো অংশতে তাদের পলিটিক্যাল ফায়দা তোলার চেষ্টা করেছে, আর সেখানে মুসলিমদেরকে খুব সহজে মানে ফুসলানো যায়, সেন্টিমেন্ট ধরিয়ে দেওয়া যায় বিজেপির বিরুদ্ধে। তো এইসব করতে গিয়ে এইসব করা হয়েছে। ব্যাস, এ মুখ্যমন্ত্রী সে মুখ্যমন্ত্রী না যে ভোটের রাজনীতি, আমাকে মুসলিমদেরকে তোষণ করতে হবে যাতে ভোট বাক্সটা ঠিকঠাক থাকে, ফলে করা কোনো অ্যাকশন হবে না, যা খুশি করো। এ মুখ্যমন্ত্রী সে মুখ্যমন্ত্রী না তো, ভোটের তোষণের কোনো বালাই নেই। যা হবে অ্যাকশন, যা হবে অ্যাকশন। কালকে আমি বলেছিলাম যে নজর রাখছে কিন্তু নবান্ন, তো নবান্নের নজর, মুখ্যমন্ত্রীর নজর দেখলেন তো? 70 জন অলরেডি চিহ্নিত করে দেওয়া হয়েছে এবং গুন্ডা দমন আইন যেটা সম্প্রতি পাস হয়েছে সেটাকে প্রয়োগ করা হচ্ছে। এবার হলোটা কি? এবার কাঁদবে গোটা পরিবার। মুখ্যমন্ত্রী বললেন না যে তিন পুরুষ ভাববে, গোটা পরিবার কাঁদবে। এই যে আজকে নামগুলো ঘোষণা হয়েছে, আফরোজ, নাহিদ, তানবীর, নিজাম, জামাল, এই যে নামগুলো ঘোষণা হয়েছে, আমার তো মনে হয় নাম ঘোষণা হওয়া মাত্র এখন কান্নার রোল পড়ে গেছে বাড়িগুলোতে, কান্নার রোল পড়ে গেছে বাড়িগুলোতে। হাই কি হলো হবে। যাদের নাম ঘোষণা হয়নি তারাও এখন, যারা এখন ছিলেন গুন্ডামি করেছেন, নিশ্চয়ই তাদেরও এখন প্যালপিটেশন শুরু হয়ে গেছে, খোঁজ খবর নেওয়া শুরু হয়ে যাবে কাদের কাদের নাম আছে। ফলে পুরো খতম, জাস্ট খতম। আর আমি তো বলবো যে অ্যাকশন মুখ্যমন্ত্রী নিচ্ছেন, আশা করব এই ধরনের গুন্ডামি আমাদের বাংলাতে খতম হবে, এই গুন্ডামি রাজ খতম হবে। আমি বারবার একটা ঘটনা ঘটে, আমার যেটা কাজ অ্যালার্ট করা, সেটা আমি করে যাই যে ফাঁদে পা দেবেন না। আমি মুসলিম কমিটির লোকেদেরকে বেশি বেশি করে বলি, কখনো সেটা কাজও হয়েছে। যেমন ওই বাঁকড়া মসজিদকে নিয়ে সিদ্দিকুল্লাহ চৌধুরীরা অনেকটাই উস্কানোর চেষ্টা করেছিলেন, আমি আগের দিন সতর্ক করে দিয়েছিলাম, দেখলাম কাজ হয়েছে, বেরোননি অনেকে। আর কালকে যে প্রোগ্রামটা হয়েছে, এটা অ্যাকচুয়ালি আমার জানাও ছিল না যে কালকে এরকম প্রোগ্রাম আছে, আমার কাছে খবরটা ছিল না। তাহলে আমি আগের দিনে অ্যালার্ট করতাম যে সবাই পা দেবেন না, যদি আমার অ্যালার্টে কোনো কাজ হতো। তো যাই হোক, কত দিকে নজর রাখবে, সবারই তো একটা চোখ আছে। তো দেখছেন তো মুখ্যমন্ত্রীকে উনি কতটা কঠোর, তো কেন এসব করছেন? আর হুঁশ ছিল না যে গুন্ডা দমন আইন পাস হয়েছে, মানে ধরলে কিন্তু মুশকিল আছে, হুঁশ ছিল না। দুটো বিষয়, এক হচ্ছে কিছু মানুষ গুন্ডামি করে, তারা তো ফাঁসেই, আর গুন্ডামির মধ্যে গিয়ে হয়তো কেউ বাঁচাতে যাচ্ছেন, আমি ধরছি তর্কের খাতিরে, কিন্তু তার হাত পা অঙ্গভঙ্গি এমন, ছবিতে দেখা গেল তিনিও সামিল, তিনিও ফেঁসে গেলেন। কিছু মানুষ তো জেনুইন কেসে ধরা পড়েন, আর কিছু মানুষ ওই পাল্লাই পড়ে ফেঁসে যান। আমার বক্তব্য, কেন যাবেন সব ঝুট ঝামেলাতে? যদি দেখেন কোথাও একটা অবস্থান বিক্ষোভ হচ্ছে, কোথাও একটা মঞ্চে বেঁধে বক্তৃতা বা এইসব হচ্ছে, তাও ঠিক আছে, বা দেখে বুঝতে হবে যে এই একটা মিছিল হলে সেটা কতটা শান্তিপূর্ণ হতে পারে, এটা একটু বুদ্ধি খাটিয়ে বুঝে নিতে হবে যেটা কীরকম, আর কোথায় গন্ডগোল হতে পারে। যখন গন্ডগোল হতে পারে বুঝতে পারবেন, সেখানে যাবেন কেন? নিজের কথা, নিজের পরিবারের কথা ভাববেন না? এই যে আবারও বলছি, এই যে পরিবারগুলোর কী হালটা হবে বুঝতে পারছেন? একবার ভাববেন না যে এটা করতে গেলে আমার পরিবারটার কী হাল হবে? ভাববেন না? কেন যাবেন ওসবে? আর বেসিক জিনিসটা আমি কদিন ধরে বোঝানোর চেষ্টা করছি, এই যে নিট মুভমেন্ট, আরে ঠিক আছে, আমি বলছি প্রতিবাদ করতে পারেন আপনারা, কিন্তু এতে কি হচ্ছেটা কি?
প্রশ্নপত্র লিক হয়েছে তা নিয়ে অনেক আন্দোলন অলরেডি আগে হয়েছে, অ্যাকশনও পর্যন্ত হয়েছে, নতুন করে পরীক্ষা হয়েছে, রেজাল্ট আউট হয়েছে, অ্যাডমিশন পর্যন্ত চলে গেছে বিষয়টা। তো এবার সরকার পক্ষ চাইছে এই ধরনের ঘটনা না ঘটে। কোনো সরকার মানে এই ধরনের বিষয় সামনে এলে সেটা হোক, সেটা তো কেউ চাইবে না। তো তার মধ্যে 28টা মানে ব্যবস্থা নিচ্ছে। তাও আপনাদের বলার জায়গা থাকতে পারে, মুভমেন্টের জায়গা থাকতে পারে, দাবি আরও এই করতে হবে, সাজেশন থাকতে পারে, বসুন সাজেশন নিয়ে যান, এরম করুন। কিন্তু না, অমককে পদত্যাগ করতে হবে, তমককে পদত্যাগ করতে হবে। পদত্যাগ করলে সমস্যার সমাধান হয়ে যাবে। ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। ধর্মেন্দ্র প্রধান কি ওই কোশ্চেন পেপার লিক করেছেন? আমি কালকেই বলেছি, একটা কোশ্চেন পেপার সেট হয়, সেটা প্রিন্ট হয়, সেটা এক জায়গায় গচ্ছিত হয়, এক জায়গা দিয়ে যায়, কোনখান থেকে লিক হয়ে যায় যিনি মন্ত্রী তার পক্ষে জানা সম্ভব, তার পক্ষে জানা সম্ভব। আর এখানে আবার এইসব তৃণমূলের লোকেরা লম্পজম্প করছেন যারা সাদা খাতা দিয়ে চাকরি দিয়েছিলেন। কোশ্চেন পেপার লিক হয়েছে, লিক হলেও সেটা লিখতে হবে, হাতে কোশ্চেন পেপার পেয়ে গেলে মুখস্থ রাখতে হবে, লিখতে হয়। আর টিএমসি কী করেছিল? লিখতে হবে না, সাদা খাতা জমা দিয়ে চাকরি দিয়েছিল। চাকরি আবার, এটা তো একটা কোর্সে ভর্তি, এটা চাকরি। তারা এখন বড় বড় কথা বলছেন মমতা ব্যানার্জি নাকি দিল্লিতে যাবেন। এসব নষ্টামি চলছে, ভণ্ডামি চলছে। প্রশ্নপত্র আর কখনো না লিক হয় সেটা আমরাও চাই। প্রশ্নপত্র লিক যাতে না হয় তার জন্য 28টা প্রক্রিয়া সেটা আমরাও চাই। 28টা প্রক্রিয়া হওয়ার জন্য যদি ছাত্র মুভমেন্ট হয় সেটাকেও ওয়েলকাম। কিন্তু ছাত্র মুভমেন্টকে হাতিয়ার করে কেউ তার পলিটিক্যাল ফায়দা তুলবেন, কেউ তার লুটপাটের সুযোগ খুঁজবেন, এটা হতে পারে না, এটা তো হতে পারে না। ফলে মুখ্যমন্ত্রীকে দেখলেন কতটা কঠোর হয়ে গেলেন। এবার বুঝুন ঠেলা, এবার বুঝুন ঠেলা, এবার বুঝুন পরিবারগুলোর কি হাল হবে। গুন্ডা দমন আইন এই প্রথমবার প্রয়োগ শুনছি, গুন্ডা দমন আইন এই প্রথমবার প্রয়োগ শুনছি। ধরলেই অন্তত 1 বছর পুরো ভিতরে, তারপরে আরও তো অ্যাকশন হবেই, আরও তো অ্যাকশন হবেই। বুঝুন, যখন অ্যালার্ট করার পরে যখন শোনেননি, শুনতে চাননি, ভাবেন যা খুশি করতে পারি, আমাদের ওই দাদারা তমক দিদিরা বাঁচিয়ে দেবেন, দেখুন এবার কে কাকে বাঁচান। কিছু করার নেই, অনেক অ্যালার্ট করেছি, এবার বুঝুন গে ঠেলা, যা পারেন করুন, যান।